সোনার তিথি সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আমার তো জানোই শুক্র শনিবার নিরামিষ। তো এটা একটা শুক্রবারের রান্নার ভিডিও দেখাচ্ছি তোমাদের। এটা হলো আলু পটলের তরকারি, সাথে দেখো শশা কেটে নিয়েছিলাম স্যালাডের জন্য। যদিও যে রোজ খাই এরকমটা নয় কিন্তু। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার ভাতেরও ফ্যান গালি নিয়েছি। ঠিক আছে, ভাতটা দেখো একদম গরম গরম ধোয়া উঠছে কিন্তু। এখন এরকম ভাত খেতেই অভ্যেস হয়ে গেছে, যেহেতু মেয়ের স্কুল বেলায় অনেক ছুটি দেরিতে, তাই একটু গরম গরম ভাতই রাখি। তো দেখো আমি হলুদ গুঁড়োটা, মশলার গুঁড়োটা তো শেষ হয়ে গেছে, তাই জন্য হলুদ গুঁড়োটা রান্নার আগেই ঢেলে নিচ্ছি, যাতে রান্নার দেওয়ার সময় আমার অসুবিধে না হয়। তো আমি এই হলুদটা নিয়ে ইউজ করি। মাঝে মাঝে প্যাকেটও আনি, এরকম না যে সবসময় কৌটো করেই আনি। তো মাঝে মাঝে প্যাকেটও আনি। এবার আগের মাসে দেখলাম যেখান থেকে আমি নিই সেই কাকু আমাকে এরকম কৌটোই দিয়ে দিল। ঠিক আছে, তো ভালোই হলো, কৌটোতে দিলে আমার কৌটোটাও একটা কাজই হয়ে যাবে। আর এতে আমি নেক্সট টাইমে প্যাকেট এনে হলুদ ঢেলেও রাখতে পারবো। কৌটোটা বেশ শক্তপোক্তই আছে। তো যাই হোক, রান্না এবার আমি শুরু করে দেব। তার জন্যই একদম প্রস্তুতি কিন্তু গুছিয়ে বাগিয়ে নিয়ে নিচ্ছি, যদিও এক পদের রান্নাই করব। কারণ হচ্ছে তোমার, চলো কারণটা পরে দেখাচ্ছি আস্তে আস্তে। তো দেখে নাও। এবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে কিন্তু তেল ঢেলে দিলাম। ঠিক আছে, নিরামিষ রান্না তাই একটু তেল তো বেশি দিতেই হবে বলো, না হলে নিরামিষ রান্না কি ভালো লাগে? তো যাই হোক, তেলটা দিয়ে দিলাম বেশ খানিকটা, কারণ আলু পটলটা বেশ অনেকটা ছিল। ঠিক আছে, যেহেতু দুবেলার রান্না, দেখো তেল কিন্তু শেষ। তো যাই হোক, এবার হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। ঠিক আছে, এদিকে আলু আর একদিকে পটল। এবার আমি না মাঝে মাঝে যখন নিরামিষ রান্না করি, তখন ভাবি কি নিরামিষ তো, তাই জন্য একটু ভালো করে না করলে খেতে ভালো লাগবে না। কারণ আমার মেয়ে এই পটল বলো, ঝিঙে বলো, চিচিঙে বলো, এগুলো না একদম বেশি ভালো করে খেতে চায় না। তাই একটু তরিবাত করে না করে দিলে তো মোটেও তাকে খাওয়ানো যাবে না। ওই ঝোল ঝাল তো আমার মেয়ের ভালোই লাগে না। তবে খুব বেশি অয়েলি খাবার তো খাওয়া ভালো নয়। তবুও দুটোকে ব্যালেন্স করে মাঝামাঝি একটা তো করতেই হয়। একটু তো মুখে লাগার মতো খাবার না বানালে তো আবার খাওয়াও যায় না। তো ওই জন্য আমি নুন হলুদ আলাদা আলাদা করে দেখো আলু পটলে মাখিয়ে নিয়েছি। এবং আমি দুটোকেই না, যখনই আমি করি আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে রেখে মশলা কষিয়ে তারপর দিই, জানো তো। আমি ওই সেদ্ধ করে দিই না। অনেককে আমি দেখেছি পটলটা ভেজে নেয়, দিয়ে আলুটা সেদ্ধ করে নেয়, দিয়ে সেটাকে নিয়ে মশলার সাথে কষিয়ে করে নেয়। তো আমি যেহেতু রান্নার একদমই পটু নয়, তো রান্না করতে পারি না, তাই বাবা আমি এরকম এত রিস্ক নিয়ে কম সময়ে শর্টে করতে চাই না। করলে একটু হাতে টাইম নিয়ে এভাবেই করি। তোমরা কিভাবে আলু পটলের ডালনা করো আমাকে জানিও। হয়তো ভাবছো করছে সামান্য আলু পটলের ডালনা, তারও আবার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিন সবাই বিভিন্ন রকমের রান্না খেতে পারি না। তো আমরা এই সাধারণ রান্নাগুলোই তোমাদের সাথে ভাগ করে নিতে পারি, বিশেষ করে আমি। তো দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফোড়নে গরম মশলা দেবো, সেটাও রেডি করে ফেলেছি। আর এবার দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো আলুগুলো তেলের মধ্যে। তো এগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আনাজ তোমার যদি ভালো করে ভাজা থাকে, রান্না কষানোর সময় না তোমার অসুবিধে হবে না। অল্প কিছুটা কষিয়ে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই তারপরেই কিন্তু তুমি সেটাকে রেডি করে ফেলতে পারবে। কিন্তু আনাজ যদি ভালো করে ভাজা না থাকে না, তাহলে তরকারিটা ঠিক মজে না। বুঝতে পেরেছো তো, বাঙালি ভাষায় হচ্ছে মজে না। আর যখন এরম আলু কিছু ভাজতে মানে তোমরা শুরু করবে না, তো এরম চাপা দিয়ে দেবে। আমি মাকে দেখেছি এটা। ঠিক আছে, এই ভাপেতেও না অনেকটা সেদ্ধ হয়ে যায়, জানো তো। ছাঁকা তেলে তো আমরা সবসময় সব রান্না করতে পারি না। কিছুটা অল্প তেল দিয়ে তোমরা কিন্তু ভাপে ভাপেও এরকম ভেজে নিতে পারো। তো আমিও কিন্তু সেটাই করে নিচ্ছিলাম, মাঝে মাঝে খুলে খুলে একটু একটু উল্টে উল্টে দিচ্ছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। তো এখানে আমি একটা মশলাও রেডি করে ফেলেছি, দেখো টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ঠিক আছে, তো সেদিনকে আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু ছিল না, তাই সেদিনকে সেইগুলো দিতেও পারিনি, একদম সাদামাটা মশলাই দিয়েছি। তো তোমরা কিভাবে পটলের রান্না করো বলো। মাছ মাংসর দিনে হলে কিন্তু একটু পেঁয়াজ আদা রসুন এগুলো দেওয়াই যায়, বা মাছ কিছু থাকলে, চিংড়ি মাছ থাকলে বা অন্য কোনো মাছ থাকলে দেওয়া যায়। দেখো আমি নুনটা তখন প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম বলে পরে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দেখো নুনটাও আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো গরম মশলাটা রেডি করে নিয়েছি। এই দেখো আলু ভেজে আমি তুলে রেখেছি, আলুগুলো কি সুন্দর ভাজা হয়েছে না, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা হয়তো বলবে যে জিরের মধ্যে কেন কালো কালো কী দেখাচ্ছে, আসলে মশলার
কৌটোটা আমার একদিন উল্টে গেছিলো, তো কালো জিরেটা কিছু কিছু অংশ জিরের মধ্যে গোটা জিরেতে চলে গেছে। কী আর করা যাবে, ওটাকেই ম্যানেজ করে করতে হচ্ছে। তো দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আর তার সাথে দিয়ে দিলাম নিরামিষ রান্নায় যেটা মেন লাগে সেটা হচ্ছে হিং। আমার মা কিন্তু ওই হিং ফোড়ন দিয়ে এত সুন্দর আলুর দম করে বা এত সুন্দর অন্যান্য তরকারি, ধরো নিরামিষের যে কোনো তরকারি করে, ভীষণ ভালো খেতে হয়। বিশ্বাস করো, আমি হয়তো অতটা ভালো করতে পারি না, কিন্তু মায়ের হাতের, একটা হচ্ছে মায়ের হাতের জাদু, তার ওপর হচ্ছে হিংয়ের জাদু, দুটো মিলিয়ে মিশে না অদ্ভুত একটা খেতে হয়। তো আমি এই সানরাইজের হিংটা ইউজ করি, ঠিক আছে? তোমরা কি হিং ইউজ করো আমাকে জানিও। আর এই সানরাইজের হিংটা কিন্তু ভীষণ ভালো, ছোট্ট একটা বোতল কিন্তু অনেক দিন চলে যায়, ঠিক আছে? আর আমাদের তো দুজনের মা মেয়ের রান্না, আমাদের এই মা মেয়ের সংসারে কোনো জিনিসটাই খুব বেশি লাগে না। তো দেখো মশলাটা এবার আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তুমি মশলাটা যখন তেলের মধ্যে দেবে তখন না ওই মশলার এই ভেতরে বা কড়াতে একটু জল দিয়ে দেবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়, ঠিক আছে? আমি থালাতেই কিন্তু মশলার ভেতরেই টমেটোটা ঘষার পর একটু অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, কারণ শুকনো মশলা হলে না তেলের মধ্যে দিলেই হঠাৎ করে পুড়ে যাওয়ারও চান্স থাকে। তো মশলা পুড়ে গেলে দেখবে সেই তরকারিটা টেস্ট হয় না, তিতকুটে তিতকুটে লাগে। তো দেখো আমি আস্তে আস্তে জলটা থালায় দিয়ে রাখছি, যাতে এই মশলা ধোয়া জলটাও আমি থালায় দেখো একটুখানি প্রথমে দিয়ে দিলাম, কারণ একটু জলটা দিয়ে না কষলে একদম তোমার হচ্ছে, তোমাকে বললামই তোমাদেরকে যে মানে তিতকুটে তিতকুটে এসে যায়। তো আমার মনে হচ্ছিলো সেই সময় জলটা একটু কম দেওয়া হয়েছে, তাই জন্য আরেকটুখানি জল দিয়ে থালাটা ধুয়ে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষে নেব, যত কষবে তত তেল ছাড়বে, তখন তোমাদের পুরো কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, সেদিন একটু ভেবেছিলাম আদা বাটা দেবো, কিন্তু না, সেটা একদম ভুলে গেছি, জানো তো, ভিডিও করতে করতে না আদা বাটাটা দিতেই ভুলে গেছি, ঠিক আছে? তো আদা বাটাটা দিলে হয়তো একটু ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, ভুলে গেছি, খেয়ালই নেই যে আদা বাটা দিতে হবে। আর সেদিনের তরকারিটা আমি একটু বাপিকে দিয়েছিলাম, আমার বাপিকে। তো বাপি তো বললো খেতে ভালোই হয়েছে, বাপি একটু কিছু হলেই খেতে চায় না, নুন বেশি হয়ে গেলে বা চিনি বেশি হয়ে গেলে খেতে চায় না, কিন্তু দেখলাম সেটা বলল যে ভালোই হয়েছে, তার মানে কিন্তু মোটামুটি খেতে ভালোই হয়েছিল। মেয়েও বলল যে মা, নিরামিষ রান্না হিসেবে কিন্তু তোমার এই তরকারিটা খুব ভালো হয়েছে। মনটা ভরে যায় জানো তো, কারণ আমি তো রান্না করতে ভালোবাসি না, কেউ যখন আমার রান্না খেয়ে বলে খুব ভালো হয়েছে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। মনে হয় যেন যে মানুষগুলো বলছে বা যে মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে, এতটা সহ্য করে, বা আমি কিছু পারি না বলে আমাকে ট্রোল করে না, সেই মানুষগুলোকে আমি যতটুকু পারি ততটুকুই যেন রান্না করে খাওয়াতে পারি। তো দেখো আমার কি সুন্দর করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে, মানে মশলার তেলটা ছেড়ে দিতেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আলু পটলগুলো, ঠিক আছে? আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে তোমার রেডি করছিলাম। করতে করতে একটা কথাই ভাবছিলাম যে আমরা যারা ঘরোয়া মধ্যবিত্ত ঘর, যারা মেয়ে বা বউ, তারা কিন্তু তাদের লাইফস্টাইলটা, জীবনে হ্যাবক কিছু না থাকুক, কিন্তু কিছু ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট সুখ, ছোট ছোট শান্তি, এইগুলো নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকার একটা রসদ পাই বলতে পারো। আর বিশেষ করে আমাদের সন্তানরা যদি আমাদেরকে কোনো কাজেতে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে কিন্তু তখন আমাদের বাঁচার ইচ্ছেটাই বলো আরও বেড়ে যায়। যতই মনে কষ্ট থাকুক না কেন, বাঁচার ইচ্ছেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার তো অন্তত হয়, আমার মেয়ে যখন আমাকে কোনো কিছুতে বলে যে মা এটা খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো, তখন কিন্তু সত্যিই বিশ্বাস করো বন্ধুরা, আমার খুব ভালো লাগে। তো দেখো এটা কিন্তু বেশ কিছুটা কষানো হয়ে যেতে, যেখানে আমি আলু পটলটা ভেজে রেখেছিলাম ওইখানে যেহেতু একটু ভাজা ভাজা তেল আছে, ওখানেই জল দিলাম, দিয়ে আলু পটলের মধ্যে ঢেলে দিলাম। তো দেখো আলু পটলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ঠিক আছে? তো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই অটোমেটিক্যালি কালারটাও ঠিকঠাক আছে। আর লঙ্কার গুঁড়ো না আমি একদম অল্প দিয়েছিলাম, কারণ লঙ্কার গুঁড়ো আমার বেশি খেতে আমারও ভালো লাগে না, আর মেয়েটাকেও দিই না, কারণ অত রিচ খেলে যদি ওর শরীরটা খারাপ করে। তো এবার দিয়ে দিচ্ছি দেখো সানরাইজের শাহি গরম মশলা, যেটা তোমার নিরামিষ রান্নার কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। তো তোমরা নিশ্চয়ই গরম মশলা দিয়ে রান্না করো, আমি খুব বেশি যে গরম মশলা দিই তা নয়। দেখো গরম মশলাটা দিতে কিন্তু তরকারির কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার দেখো তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো
আমি এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো ভেন্ডি আলু ভাজা। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলছিলাম না যে আর একটা কী পদ সামনে পাতে খাবো, সেটা তোমাদের পরে বলছি। এই হলো সেই পদ। এটা আগের দিনে রাত্রিরে ছিল জানো তো, ভেন্ডি আলু ভাজাটা। তো ভাবলাম এটা রয়েই গেছে যখন, পরের দিনকে খেয়ে নিই, তো ফেলে কেন দেবো বলো। তো দেখো আমি চলে এসেছি, গরম মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, ঠিক আছে। তোমরা গরম মশলাটা দিয়ে 1-1.5 মিনিট তো ফোটানোর নিয়ম, তারপর দেখো চাপা দেওয়া ছিল, দিয়ে দেখো এই মানে কালারটা এসেছে। আমার তো কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছিল যে আমি তাহলে আলটিমেটলি একটা নিরামিষ তরকারি একটু ভালো দেখতে নামাতে পেরেছি। তো দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি, এটা হলো এই বেলার আর ওটা হলো ও বেলার, মানে এটা হলো সকালের আর এটা হলো বিকেলের, ঠিক আছে। আমার এইভাবে রান্নার রাখার মানে এই পদ্ধতিগুলো কিন্তু আমার শাশুড়ির থেকে পাওয়া। আর এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর ভেন্ডি আলু ভাজা, আর ওই দিকের ভাতটা কিন্তু আমাদের ওবেলার ভাত, আর এইদিকে দেখো আলু পটলের তরকারি, ঠিক আছে। তো আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। আর তোমরা সবাই ভালো থেকো। পরের কোনো একটা ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর আমার কিন্তু দুপুরবেলা কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, তাই আমি কিন্তু এখন একটু শুতে চলে যাব। ততক্ষণ টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।